ওয়েলকাম টু নলেজ সেল। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা বিটেক ফোর্থ ইয়ার এইট সেমিস্টারের একটি সাবজেক্ট, ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। তারই ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রিক্যাল ট্র্যাকশন, ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা থেকে সেমিস্টারে সম্ভাব্য কোশ্চেনগুলো নিয়ে একটু ডিসকাশন করার কথা। এবং এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ডেফিনেটলি এক্সামে আসবে, তাই মন দিয়ে ভিডিওটা দেখবে। তাহলে চলো শুরু করা যাক। So the first question is, explain why neutral section is provided in OAG in AC traction system. We all know about the neutral section or neutral part of the any circuit. আমরা এর আগেও পড়েছি স্টার কানেকশনের ক্ষেত্রে there are neutral point. So there are three phase in star connection and one neutral point. So what is the purpose of that neutral point in that circuit or that three phase, in between three phase? So if there are any fault occurs or excessive current flows through any phases, neutral provides a return path for that excessive current flowing towards the earth. So here also neutral section has some purposes in AC traction system. What is that? First one is preventing short circuit. We already know there are in traction system there is a current collecting device that is called pantograph. So when a train is running, the pantograph is always in contact with the catenary. Okay, so a train is changing one phase to another phase. Pantograph will simultaneously make contact with two adjacent section, and there are many. It is fed by different phases, and short circuit would occur. Okay, so neutral section has that purpose to prevent from that short circuit to the pantograph. Okay, second one is smooth and spark-free transition. So যখন pantograph চেঞ্জ করছে, মানে ট্রেন যখন চেঞ্জ করছে ফ্রম ওয়ান ফেজ টু অ্যানাদার ফেজ, দেয়ার ইজ আ ট্রানজিশন বিটুইন ফেজ। সো পেন্টোগ্রাফ যাতে স্মুথলি এবং সেফলি ট্রানজিশন পিরিয়ডের মধ্যে থাকতে পারে, যেহেতু ট্রানজিশনটা হচ্ছে, সো দেয়ার ইজ চান্স টু কজ শর্ট সার্কিট অর আর্থ। তো নিউট্রাল সেকশন সেই স্মুথলি এবং সেফলি রান করার জন্য পেন্টোগ্রাফকে হেল্প করছে, যাতে ওভারহেড সিস্টেম বা পেন্টোগ্রাফ কোনোটারই কোনো ক্ষতি না হয়, কোনো ড্যামেজ না হয়। Third one is insulated gap. This one second one. This is second one. This is third. Insulated gap. So what is that? Insulated gap neutral section এর এমন একটা পার্ট যেটা বোথ সাইডে ইনসুলেট করা থাকে and not connected to any source of power. এটা নিউট্রাল সেকশনে যে মানে ইনসুলেটেড গ্যাপ যে রয়েছে সেটা কোনো সোর্সের সাথে ডিরেক্টলি কানেক্ট করা থাকে, ফলে কি হচ্ছে পেন্টোগ্রাফ ডিরেক্টলি কোনো কন্ট্যাক্টে থাকছে না। এটা মানে যখন ট্রানজিশন হচ্ছে, মানে লাইভ সেকশনের সাথে কোনো কন্ট্যাক্ট থাকছে না, তাহলে তো লাইভে কোনো যদি ফল্ট হয় বা কোনো ধরনের কারেন্টের এক্সচেঞ্জ হয়, এক্সেসিভ কারেন্ট ফ্লো করে, তাহলে পেন্টোগ্রাফকে ডাইরেক্ট ড্যামেজ করবে। তো এখানে আমার কোনো ডিরেক্ট সোর্স কোনো কিছু কানেক্টেড থাকছে না, তো ইনসুলেট করা থাকছে। ঠিক আছে, নিউট্রাল সেকশনের পার্টটা ইনসুলেট করা থাকছে এবং সেটা থাকছে গ্যাপ ইন দ্য ওয়েজ, মানে ওভারহেড ইকুইপমেন্টের গ্যাপে থাকছে। ঠিক আছে, লাস্ট ওয়ান ইজ প্লেসমেন্ট। ফিডিং পোস্টের মধ্যে নিউট্রাল সেকশনটাকে পোস্ট করা থাকে, সেকশনিং পোস্ট, ফিডিং পোস্ট, সেকশনিং পোস্ট, প্যারালেলিং পোস্ট ফর দ্য সেফ অ্যান্ড কন্ট্রোল সুইচিং অফ পাওয়ার। এই যে চেঞ্জেসটা হচ্ছে, একটা ট্রেন রান করার সময় ফেস টু ফেস কনভার্সন করছে, ট্রানজিশন করছে, পেন্টোগ্রাফ চেঞ্জেস হচ্ছে ক্যাটেনারি টু ক্যাটেনারি, এই চেঞ্জেস হওয়ার সময় স্ট্র্যাটেজিক্যালি নিউট্রাল সেকশনটা প্লেস করা হয় বিটুইন ফিডিং পোস্ট, সেকশনিং পোস্ট অ্যান্ড প্যারালেলিং পোস্ট। Now, define the term coefficient of adhesion and explain the factor on which integrates. তার মানে কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন কাকে বলে এবং তার ফ্যাক্টর গুলো কি কি যেটার উপর কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন ডিপেন্ড করে। তো ফার্স্টলি বলি, the coefficient of addition basically a ratio between maximum tractive effort and adhesive weight. Now here maximum tractive effort is that which can be applied without slipping of switch. Tractive effort is what? The effort, that pressure, the force which is used for propelling the train. In Bengali we say একটা ট্রেনকে টেনে নিয়ে যাওয়ার জন্য আমি যে ফোর্স বা যে প্রেশার ইউজ করছি সেটাকে আমি বলছি ট্র্যাকটিভ এফোর্ট। এখন এই ট্র্যাকটিভ এফোর্টটা আমি কতক্ষণ মধ্যে ইউজ করতে পারি? অতিরিক্ত ফোর্স যদি আমি ইউজ করি, বিয়ন্ড ক্যাপাসিটি যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? ট্রেনের হুইল গুলো ট্র্যাক থেকে নেমে যাবে, চান্স থাকবে।
তার মানে কেন উইদাউট স্লিপিং অফ হুইলস এই প্রশ্নটা আসছে, কারণ ট্র্যাকটিভ এফর্ট মানে ক্রিয়েট করারও আমার একটা ম্যাক্সিমাম একটা পজিশন রয়েছে। তো আমরা অলরেডি ট্র্যাকটিভ এফোর্ট নিয়ে পড়ে এসেছি, তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে, সেখানে আমরা ট্র্যাকটিভ এফোর্ট নিয়ে এলাবোরেটলি আলোচনা করেছি, এবং দ্যাট ওয়াজ অলসো ইম্পর্টেন্ট কোশ্চেন ফর সেমিস্টার এক্সাম। যারা আগের ভিডিও দেখোনি তারা অবভিয়াসলি ভিডিওটা দেখে নেবে, সেখানে ট্র্যাকটিভ এফোর্ট নিয়ে ডিটেলস ডিসকাশন করা আছে ইন কোশ্চেন আনসার সেকশন। সো এখানে আমরা কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশনকে মিউ দিয়ে ডিনোট করছি, এবং এটা বেসিক্যালি একটা রেশিও যেটা হচ্ছে ম্যাক্সিমাম ট্র্যাকটিভ এফোর্ট ডিভাইডেড বাই অ্যাডহেসিভ ওয়েট। এই ম্যাক্সিমাম ট্র্যাকটিভ এফোর্টটাকে ডিফাইন করছে কিভাবে, যে স্লিপিং অফ হুইলস মানে স্লিপ, যাতে ট্রেন স্লিপ না করে যায় তার আগে পর্যন্ত আমি যতটা এফোর্ট অ্যাপ্লাই করতে পারি, দ্যাট ইজ ম্যাক্সিমাম। এটা আমি বারবার মেনশন করছি যাতে এটা মনে থাকে, ম্যাক্সিমাম ট্র্যাকটিভ এফোর্ট দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড উইদাউট স্লিপিং অফ হুইলস টু দ্য অ্যাডহেসিভ ওয়েট। এখন কোয়েশ্চেন আসতে পারে হোয়াট ইজ অ্যাডহেসিভ ওয়েট। তো অ্যাডহেসিভ ওয়েট ইজ ক্যারিড অন দ্য ড্রাইভিং হুইলস, মানে ট্রেনের চাকার উপর যে আমার ওয়েটটা দাঁড়িয়ে আছে সেটা। আগের ভিডিওতে তোমরা এটা পাবে, সেটা হচ্ছে ডেড ওয়েট, এটা শব্দ পাবে, সেটা হচ্ছে ডেড ওয়েট। ডেড ওয়েট মানে একটা ট্রেনের স্ট্রাকচারাল যে ওয়েটটাকে বলা হয়, তার মানে ট্রেনের হুইল, ট্রেনের যেগুলো প্রোটেকশন পারপাসের জন্য যে ইকুইপমেন্ট ইউজ করা হচ্ছে, মোটর, তার জন্য যে পারপাস, ট্রেন রান করার জন্য যে পারপাসফুলি আমরা যে ইকুইপমেন্ট গুলো ইউজ করছি, সবটা নিয়ে একটা স্ট্রাকচারাল ওয়েট যেটাকে আমরা বলছি, সেটাকে বলছি আমি ডেড ওয়েট। কিন্তু যখন আমার একটা ড্রাইভিং হুইল ট্রেনটাকে ক্যারি করছে, তখন কি শুধুমাত্র এই স্ট্রাকচারাল ওয়েটটা কি নেয়, আমি প্যাসেঞ্জার ধরতে পারি, গুডস ধরতে পারি, আমাদের যে এই যে ট্রেন একটা রেজিস্ট্যান্সের এগেনস্টে গিয়ে যে চলছে, এই পুরোটাই একটা ওয়েটেজ ক্যারি করছে, এই টোটালটাকে আমি বলছি অ্যাডহেসিভ ওয়েট। ঠিক আছে, সো দ্য টোটাল ওয়েট ক্যারিড বাই ড্রাইভিং হুইল is called adhesive weight. Okay, adhesive weight is not just dead weight, also dead weight. Okay, so এটাকে আমরা বলতে পারি WA equals to XW, where W, capital W is the dead weight and X is a fraction. এই X যেটা ফ্র্যাকশন হচ্ছে, এই ফ্র্যাকশনটাই কথা বলা হচ্ছে which is variable. এই ভ্যারিয়েশনটা কত থেকে কত পর্যন্ত হয়, 0.6 to 0.8। তাহলে এখানে যদি আমার অ্যাডহেসিভ ওয়েটের একটা ভ্যালু থাকে, X এর একটা ফ্র্যাকশন থাকে, তাহলে অবভিয়াসলি কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশনেরও একটা ফ্র্যাকশন থাকবে, সেটাকে আমরা কি বলছি, অ্যাজ, এটা ডিপেন্ড করছে কি, ওই যে একটুখানি বললাম যে হুইল উইদাউট স্লিপিং অফ হুইলস, তো হুইল ড্রাই এর ক্ষেত্রে একরকম, ক্লিন যদি থাকে একরকম, ওয়েটটি যদি হয়, গ্রিজি যদি হয়, তাহলে তার জন্য একরকম। তাহলে সেটাও আমার ডিপেন্ড করছে কার উপর, ট্র্যাকের স্ট্রাকচারের উপর। ট্র্যাক ড্রাই আছে, ক্লিন আছে, ওয়েট আছে, গ্রিজি আছে, কি ধরনের ট্র্যাক, তার উপর বেস করে আমার এই কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন ডিপেন্ড করে। যদি আমার ক্লিন অ্যান্ড ড্রাই হয় তাহলে তার অ্যাডিশন হচ্ছে 0.25, যদি গ্রিসি অ্যান্ড ওয়েটি হয় তাহলে আরো কম, 0.08। তার মানে এই মিউ এর রেশিওটা ডিপেন্ড করছে কি ধরনের ট্র্যাক, ক্লিন অ্যান্ড ড্রাই, ওয়েট অর গ্রিসি, কি টাইপের আমার ট্র্যাক, তার উপর বেস করছে মিউ বা কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশনের ভ্যালু কি হবে। এবং কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন অলসো ডিপেন্ড অন স্পিড। যদি আমার স্পিড বেড়ে যায় তাহলে কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন আরো কমে যাবে। ইট ইজ ইনভার্স প্রপোর্শনাল উইথ স্পিড। কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ স্পিড। সো হোয়াট আর দ্য ফ্যাক্টরস নাও? কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন আমরা এখনই তাহলে বুঝতে পারলাম যে ট্র্যাকের নেচারের ওপরও ডিপেন্ড করছে। ট্র্যাক ওয়েটি, ক্লিন, ক্লাউডি ওয়েদার হলে একরকম, ড্রাই ওয়েদার প্রচন্ড গরমকালে একরকম, যদি বৃষ্টি হয় তাহলে একরকম। তাহলে এই ধরনের ওয়েদারের উপর ট্র্যাকের নেচারের উপর আমার ডিপেন্ড করছে। তাহলে ফার্স্ট হচ্ছে কন্ডিশন অফ রেন, একটু আগেই সেটা বলা হলো। না হচ্ছে সার্ফেস অফ রাফনেস, রাফার সার্ফেস যদি হয়, যদি স্যান্ড থাকে, স্যান্ড এরিয়া দিয়ে আমরা যাচ্ছি হয়তো, সেখানে কিন্তু স্মুদার সার্ফেসের ক্ষেত্রে এই কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন মানে রাফার সার্ফেসের ক্ষেত্রে ইমপ্রুভ হতে পারে যদি স্মুদার সার্ফেস হয়। ঠিক আছে, মানে আমি চাইবো ওখানে একটা ফ্রিকশন থাকুক। ওকে, say that rougher surface, see here, rougher surface like those with sand can improve adhesion. That means we need some resistance. Okay, when we already discussed about the tractive before, there is a factor that is resistance. Okay, তো আমি সবসময় চাইবো সেখানে একটা ফ্রিকশন থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে। স্মুদার সারফেসের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডিশনটা অনেক বেশি কমে যাবে। ঠিক আছে, অনেক কম থাকবে। তবে সারফেস রাফনেস এর উপর কিন্তু বেসিক্যালি এটা ডিপেন্ড করছে। না ওয়াটার টেম্পারেচার, ওয়াটার টেম্পারেচার অফ দ্য রেল ক্যান অলসো
যত আমার টেম্পারেচার বেশি হবে সেটা কিন্তু অ্যাডিশনটাকে আমার ডিক্রিজ করবে। এই টোটালটাই কিন্তু কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন নিয়ে কথা হচ্ছে, যে কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশনটা বাড়বে না কমবে। আমরা একটা হার্ডলি এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে যদি ড্রাই থাকে তাহলে 0.25, আর যদি ওয়েট থাকে, গ্রিজি থাকে, মানে পিছলে যাওয়ার একটা যদি সম্ভাবনা থাকে তাহলে কিন্তু অনেকটা কম হয়। ঠিক আছে, তার মানে যখনই আমার এই স্মুথ সারফেস বা স্লিপ করে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, তখনই কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন হয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল সারফেস রাফনেস এর ক্ষেত্রে যেটা বললাম, রাফ হলে সেটা বেশি হবে, স্মুথ সারফেসের ক্ষেত্রে কম হবে। সিমিলারলি হুইল মেটেরিয়াল, কি ধরনের মেটেরিয়াল তার উপর ডিপেন্ড করছে যে অ্যাডিশন কি হবে। টায়ার প্রেশার, প্রেশার কতটা প্রেশার আমি দিচ্ছি, কতটা ওয়েটেজ আছে তার উপর বেস করছে যে সারফেসের উপর যে কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন কি হবে। লোডস অন দা হুইল, হুইলের উপর কতটা লোড, সেটা আমরা বললাম অ্যাডহেসিভ ওয়েট। অ্যাডহেসিভ ওয়েট কতটা রয়েছে, হুইলের উপর লোড মানে কি, সেটাই অ্যাডহেসিভ ওয়েট। ওকে, নাও স্পিড অ্যান্ড টেম্পারেচার, একটু আগেই বললাম স্পিডের সাথে আমার কোএফিসিয়েন্ট অফ অ্যাডহেসিভ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, টেম্পারেচারের সাথেও দুজনের সাথেই কিন্তু কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন ইনভার্সলি প্রপোর্শনাল। কি ধরনের লোকোমোটিভ আমি ইউজ করছি তার উপরে, ডিজাইনের উপর, কি ধরনের পাওয়ার ট্রান্সফার করছি, স্টিম ইঞ্জিন নাকি কোল ইঞ্জিন নাকি ইলেকট্রিসিটি ইঞ্জিন, কি ধরনের ইঞ্জিন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে কোএফিসিয়েন্ট অফ অ্যাডিশন কি হবে। না, ট্রাকশন ট্রান্সফরমার। সো ফার্স্ট এটা হচ্ছে শর্ট নোট হিসেবে বলছি, ওয়ান শর্ট নোট দ্যাট ইজ ট্রাকশন ট্রান্সফরমার। তো অনেকগুলো শর্ট নোট আমরা পরপর করবো। তো হোয়াট ইজ ট্রান্সফরমার ফার্স্ট, আমরা যেটা বেসিক পড়ে এসেছি। So transformer is an electromechanical equipment which converts, which transform power from one circuit to another circuit by stepping down the voltage or stepping up the voltage. ভোল্টেজের চেঞ্জেস করে আমি পাওয়ারকে এক সার্কিট থেকে আরেকটা সার্কিটে নিয়ে যাচ্ছি, এটাই ট্রান্সফরমারের কাজ, which is AC circuit and static. ট্রাকশন ট্রান্সফরমার আলাদা করে কিছু নয়, বাট দিস ইজ স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে, কেন স্টেপ ডাউন বলছি, আমি একটা ডিসি সিরিজ মোটর দিয়ে একটা ট্রেনকে চালাচ্ছি, তাহলে ডিসি সিরিজ মোটরে নিশ্চয়ই 25 কেভি যেটা ওভারহেড লাইনের যে আমার ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজে কাজ করবে না। তো ওভারের যে পাওয়ারটা আমার আছে সেই হাই ভোল্টেজটাকে আমি কমিয়ে কিসে আনছি, লোয়ার ভোল্টেজে নিয়ে আসছি, যাতে ট্রাকশন মোটরে যে পাওয়ার সাপ্লাই করছে যে সমস্ত ইকুইপমেন্ট তাদের সাথে সুইটেবল ভোল্টেজ আমি পেতে পারি। সো কনভার্ট ইট হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ। তাহলে এই ট্রাকশন ট্রান্সফরমারের কাজ কি কি আসবে, প্রথমেই আসবে ভোল্টেজ কনভার্সন। হাই ভোল্টেজ ফ্রম ওভারলাইট which is 25 kV is converted to lower voltage by step down the voltage. ওকে, সেকেন্ড হচ্ছে ট্রাকশন চেন, এটা একটা ভাইটাল কম্পোনেন্ট, কারণ আমি একটা ট্রেনকে প্রপেলিং দ্য ট্রেন, ট্রেনকে টেনে নিয়ে যাওয়ার জন্য এখানে অনেক কিছু রেডি রয়েছে। একটা ওয়েটেজ অফ হুইল রয়েছে, পেন্টোগ্রাফ রয়েছে, অল দ্য কারেন্ট কালেক্টর, রেকটিফায়ার, চেঞ্জেস করছি, ইনভার্টার, ওকে, মোটর, এই সব কিছু এই ট্রাকশন টোটাল চেনটা কিন্তু এটার উপরে ডিপেন্ড করছে। হার্শ এনভায়রনমেন্ট, ওকে, তো যদি আমার কোনো হার্শ কন্ডিশন হয়ে যায়, হার্শ কন্ডিশন বলতে আমি কি বলতে চাইছি, একটা মেকানিক্যাল ভাইব্রেশন তৈরি হলো, একটা টেম্পারেচার ফ্লাকচুয়েশন তৈরি হলো, একটা ইলেকট্রিক্যাল স্ট্রেস তৈরি হলো, স্ট্রেস তৈরি হবে, এই যে আমাদের ওয়েদার চেঞ্জ হয়, সেই ওয়েদার চেঞ্জের সাথে সাথে ট্র্যাক চেঞ্জ হয়, টেম্পারেচারের জন্য, যেহেতু এগুলো সব লোহার জিনিস, এগুলো কম বেশি বাড়ে কমে, ঠিক আছে, এই যে ইনক্রিজ ডিক্রিজ হয়, এই বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট, ফগ জমে, বিভিন্ন জায়গাতে ফগ জমছে, তারপরে শীতকালে কুয়াশা পাচ্ছি, এই যে বিভিন্ন ধরনের যে আমার একটা এনভায়রনমেন্টাল চেঞ্জেস, সেই টেম্পারেচারটাকে মানে উইথস্ট্যান্ড করার জন্য আমার ট্রাকশন ট্রান্সফরমারকে সেভাবেই ডিজাইন করা হয় যাতে এই কন্ডিশনটাকে উইথস্ট্যান্ড করতে পারে। নেক্সট হচ্ছে এটা একটা রিলায়েবল হতে হবে। অবভিয়াসলি আমি যে 25 কেভি থেকে একটা 230 কেভিতে নিয়ে আসবো, বা এই যে চেঞ্জ করবো আমি ভোল্টেজটাকে, সেটা ব্যাটারিতে যাবে, ডিসিতে যাবে, এই যে চেঞ্জেসটা হচ্ছে সেটা অবভিয়াসলি একটা আনইন্টারাপ্টেড সার্ভিস হতে হবে। তাহলে সেটা একটা রিলায়েবল থাকতে হবে, যে মাঝপথে আমার বন্ধ হয়ে গেল, সার্ভিসটা স্টপ হয়ে গেল, সাপ্লাই কাট ডাউন হয়ে গেল, সেটা হলে হবে না। তাহলে সেক্ষেত্রে আমার রিলায়েবল হতে হবে, এফিসিয়েন্ট হতে হবে। ওকে, টাইপস এর উপর ডিপেন্ড করে কি কি ধরনের টাইপস আছে, ড্রাই টাইপ আছে, লিকুইড ফিল্ড আছে। আমরা মেশিনের ক্ষেত্রে যে ধরনের টাইপ গুলো পড়েছি, কোট টাইপ, শেল টাইপ যেগুলো পড়েছি, স্যান্ডউইচ টাইপ, আমরা এগুলো সব পড়েছি, সেরকমই এখানে আমাদের ট্রাকশন ট্রান্সফরমারের ক্ষেত্রে ড্রাই টাইপ, লিকুইড ফিল্ড, এই ধরনের ট্রান্সফরমার ইউজ করা হয়, where dry type transformer is favorite for the traction system which is reliable, and there is some advantage
for the traction. Power electronic controller for traction. So power electronic controller বলতে প্রথমেই আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক কম্পোনেন্ট। ওকে, তো কি কি কম্পোনেন্ট আমাদের লাগতে পারে, আমরা কি কি নাম জানি? প্রথমেই আমাদের মাথায় আসে সেমিকন্ডাক্টর, ডায়োড, মসফেট, আইজিবিটি, সেন্সর, ট্রান্সডিউসার, তারপরে হচ্ছে কন্ট্রোলার। ওকে, তো এই যে এই ধরনের ইকুইপমেন্ট গুলোকে কাজে লাগাচ্ছি কিসের জন্য? টু ম্যানেজ দ্য পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে ম্যানেজ করার জন্য। পাওয়ার ইলেকট্রনিক কন্ট্রোলার ইজ মোর রিলায়েবল ফর ম্যানেজিং দ্য ইলেকট্রিক পাওয়ার। ওকে, বিশেষ করে ভেহিকল, রেলওয়ে, ট্রাম, এই ধরনের যে ইলেকট্রিক্যাল ভেহিকল গুলো রয়েছে তার সেটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে পারপাসফুলি আমার চালানোর জন্য পাওয়ার ইলেকট্রনিক কন্ট্রোলারে কিন্তু ভালো ভূমিকা রয়েছে। এবং এটা কিন্তু খুব এফিসিয়েন্টলি কনভার্ট করতে পারে, কন্ট্রোল করতে পারে, স্পিড কন্ট্রোল করতে পারে, ব্রেকিং কন্ট্রোল করতে পারে, যে আমার কখন স্টপ করতে হবে। যেহেতু একটা ট্রেনকে প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম যেতে হচ্ছে, আমরা আরবান এরিয়া পড়েছি, সাব আরবান পড়েছি, আগের ভিডিওতে অলরেডি পড়েছি। তো সেখানে আমাদের দেখতেছি যে স্টপেজের উপর ডিপেন্ড করছে যে ট্রেনের পজিশন কি হবে, ট্রেন কখন স্টপ করবে, কখন স্পিড নেবে, কখন আমার থামবে, স্টার্ট হবে। এই যে সবকিছুর উপর একটা রিকভারি, টাইমিং রিকভারিরও দরকার পড়ে। এই যে পুরো কন্ট্রোলিং যে সিস্টেম, সেইটা পাওয়ার ইলেকট্রনিক্সের থেকে বেটার কেউ দিতে পারবে না। তো ফার্স্টে যেটা হচ্ছে পাওয়ার কনভার্সন হয়। পাওয়ার কনভার্সন বলতে অ্যাপ্রোপ্রিয়েট ভোল্টেজ, ব্যাটারিতে আমি 25 কেভি ওভারহেড থেকে যে 3 ফেজ থেকে নিচে 3 ফেজ থেকে সিঙ্গেল ফেজ হচ্ছে, সিঙ্গেল ফেজ থেকে ডিসি তে যাচ্ছে, ইনভার্টার, রেকটিফায়ার, ব্যাটারি, এগুলো যে চলছে, তাহলে পুরো পাওয়ার কনভার্সনটা আমি কনভার্টারের থ্রু দিয়ে করছি বাই দ্য পাওয়ার ইলেকট্রনিক কম্পোনেন্ট। নেক্সট হচ্ছে স্পিড কন্ট্রোল। আমি এখানে প্রিসাইজ কন্ট্রোল করতে পারবো, মানে আমার কতটুকু দরকার, কতটুকু স্পিড নেবে, কতটুকু আমি রান করাবো, কত কম বা বেশি স্পিডে যাবে, এই পুরোটা আমি প্রিসাইজ কন্ট্রোল করতে পারি থ্রু পাওয়ার ইলেকট্রনিক কন্ট্রোলার। রিজেনারেটিভ ব্রেকিং আমরা আগের দিনের ভিডিওতে পড়েছি, আমি বারবার বলছি আগের দিনের ভিডিওটা ফলো করবে, সেখানে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন করে দেওয়া হয়েছে এবং সেগুলো ডিটেইলে ডিসকাশন করা হয়েছে। রিজেনারেটিভ ব্রেকিংও তাদের মধ্যে একটা। আমরা আগের দিনই পড়েছি যে রিজেনারেটিভ ব্রেকিং এর ক্ষেত্রে আমরা বেসিক ইউজটা কি হয়, যে আমরা একটা আউটপুটে যে ভোল্টেজটা পাচ্ছি সেটাকে আমরা ফিড ব্যাক করছি ইনপুটে। ঠিক আছে, তো এই যে পাওয়ারের যে চেঞ্জেস, সাপ্লাই থেকে নিয়ে আমি সাপ্লাই দিচ্ছি এবং সেখানে যখন আমি আউটপুট পাচ্ছি সেটাকে স্টপ করার জন্য ব্রেকিং এর মাধ্যমে আউটপুটটাকে ফিড ব্যাক টু দ্য ইনপুট এবং এগেন ইউজিং দ্যাট। তাহলে এই যে এগেন ইউজিং দ্যাট, হাউ ইজ ইট পসিবল? ওয়েন we can capture it, store it. Okay, তাহলে ডিউরিং ব্রেকিং এ আমরা এই রিজেনারেটিভ ব্রেকিং কে ক্যাপচার বা স্টোর করার যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা পাওয়ার ইলেকট্রনিক কম্পোনেন্ট দিয়ে পসিবল। ঠিক আছে, নেক্সট ওয়ান হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট, যে কতটা আমার পাওয়ার প্রয়োজন, কতটা সোর্স আমি অ্যাপ্লাই করবো, কতটা এফিসিয়েন্সি বাড়াতে পারবো, ইলেকট্রিক ভেহিকেলের স্পিড কত পর্যন্ত রান করতে পারবে। আমরা তো শুধুমাত্র লোকাল ট্রেন চিন্তা করলে হবে না, আমাদেরকে হায়ার যেগুলো মানে লং জার্নি ট্রেন বা এসি ট্রেন, আজকাল তো অলরেডি বেরিয়ে গেছে বন্দে ভারতের নাম তোমরা জানো, সেখানে যে ভেতরে চেয়ার সিস্টেম বা আউটডোর দরজার যে সিস্টেম, সেগুলো সবই কিন্তু পাওয়ার ইলেকট্রনিক কম্পোনেন্ট দিয়েই চলছে। সো ইট ইজ অ্যাবসলিউটলি প্র্যাকটিক্যাল। ওকে, তো ইলেকট্রনিক কন্ট্রোলার দিয়ে অলরেডি কন্ট্রোল করা হচ্ছে, এরকম নয় যেটা ইন ফিউচার করা হবে, অলরেডি রানিং কন্ডিশনে হচ্ছে। তো এই যে এগুলোর জন্য একটা এনার্জি আছে, পাওয়ার লাগছে, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, এবং সেগুলো আলটিমেটলি ওভারহেড থেকে কালেক্ট করে এগুলো সব চলছে। ট্রেনের মধ্যে লাইট ফ্যান এসি যা কিছু চলছে সবটাই কিন্তু কনভার্সনের মাধ্যমে। তো এই যে টোটাল এনার্জি ম্যানেজমেন্ট যেটা হবে, অপটিমাইজ করা হচ্ছে যে কতটা কোথায় কতটা সোর্স অফ এনার্জি আমি ইউজ করবো, পাওয়ার কতটা ইউজ করবো, সেই এফিসিয়েন্টলি ইউজ করার জন্য যে এনার্জি ম্যানেজমেন্ট দরকার সেটা কিন্তু হেল্প করছে পাওয়ার ইলেকট্রনিক কন্ট্রোলার। অক্সিলারি পাওয়ার একটু আগে আমি বললাম যে লাইট, হিটিং, ভেন্টিলেশন, তারপরে যদি আমাদের দূরপাল্লা লং জার্নি ট্রেন হয় সেগুলোতে আমাদের কিচেন এরিয়া আছে, সেখানকার যে ম্যানেজমেন্ট, এই টোটাল সিস্টেমটাই কিন্তু করা হয় থ্রু পাওয়ার ইলেকট্রনিক কন্ট্রোল। তো আমরা এবার দেখে নেবো কি কি কম্পোনেন্ট আছে। আমি অলরেডি ডিসকাস করেছি আইজিবিটি, মসফেট, ডায়োডস, এগুলো সুইচ অন অফ এর ক্ষেত্রে সুবিধা হয়, কারেন্ট কন্ট্রোলিং, কারেন্ট ফ্লো কন্ট্রোল করার জন্য ইউজ করা হচ্ছে। ইনভার্টার আমরা বলেছি, ডিসি এসি, ডিসি থেকে এসি, ব্যাটারি, মানে আমরা ডিসি পাওয়ার করবো, ব্যাটারি থেকে এসি তে নিয়ে যাব যখন যেখানে আমার যেরকম দরকার, অ্যাকর্ডিং টু নিড। ওকে, কন্ট্রোলার, সেন্সার, এখানে আমি একটা ভালো এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল, in AC coach, the temperature is very low, you feel very cold, and you have to sense
মানে আমাকে ফার্স্টে সেন্স করতে হবে যে টেম্পারেচার ইজ ভেরি লো, দেন কন্ট্রোল ইট উইথ আ প্রিসাইজ কন্ট্রোলার। মানে আমার প্রচন্ড ঠান্ডাতে চলে এসি বন্ধ করে দেবো, সেটা আমি করতে পারবো না। তার মানে আমাকে একটা প্রিসাইজ কন্ট্রোল করতে হবে, এনশিওরিং এফিসিয়েন্সি অ্যান্ড রিলায়েবল পাওয়ার ফ্লো। আমি এমন বন্ধ করে দিলাম পাওয়ার ফ্লোটা বন্ধ হয়ে গেল, এগুলো কোনোটাই করা যাবে না। সবটাই করতে হবে থ্রু সেন্সিং এবং কন্ট্রোলিং, পুরোটাকে একটা নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার জন্য। ওকে, সো এই প্রিসাইজ কন্ট্রোলটা করতে পারছে থ্রু সেন্সার, অ্যান্ড আফটার sensing that temperature in case of AC, we can control without hampering the power flow. Carnot system or Carnot system. So this is very, very important, and you have to remember that it is always change from single phase to three phase system. Okay, for track electrification, Carnot system is always defined by single phase to three phase system. Okay, so in case of three phase system in AC traction system, there is a picture. So here is a locomotive transformer which is transform energy, and there is a rectifier which convert AC to DC, and then DC bus. After that, inverter, DC to AC again, and then it is fed to the three-phase AC and AC motor, that is three-phase induction motor. So the factor is advantage is there is a three-phase induction motor is in application. Okay, so here AC supply of it is 15 kV, not it's 25 kV. 25 kV 50 Hz is fed from the substation to the overhead distribution network. যেটা আমি বললাম লোকোমোটিভ ট্রান্সফার করছে, ওপর থেকে আমার ক্যাটেনারি থ্রু দিয়ে ওভারহেড থেকে আমি 25 kV নিচ্ছি এবং সেটাকে ট্রান্সফর্ম করছি একটা সার্কিট থেকে, ওভারহেড থেকে থ্রি ফেজ থেকে সিঙ্গেল ফেজে নিয়ে আসছি, দেন রেকটিফাই এসি থেকে ডিসি কনভার্ট করছি। ডিসিতে আমার একটা পার্টিকুলার ভোল্টেজে আমি নিয়ে আসছি, সেটাকে ডিসি বাসে আমি অ্যাপ্লাই করব। এগুলো আমরা ট্যাপিং এর মাধ্যমেও করতে পারি, ঠিক আছে। ডিসি বাসে নিয়ে যাওয়ার পর এটাকে আমি আলটিমেটলি এসি মোটর যদি আমাকে চালাতে হয় তাহলে থ্রি ফেজ সিঙ্গেল ফেজ থেকে এসি বলে থ্রি ফেজ বলেছে, তাহলে সিঙ্গেল ফেজ থেকে থ্রি ফেজ করতে গেলে আমাকে অবভিয়াসলি থ্রি ফেজ এসি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরই আসবে। তো থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে ফেড করতে গেলে ইনভার্টারে ডিসি থেকে এসি কনভার্সন করবো, দেন এসি মোটর রান করে আমি আলটিমেটলি প্রপালশন অফ ট্রেন আমার ইউজ হবে। তো এখানে খেয়াল করে দেখো, এখানে দুটো কন্ট্রোল লুপ আছে। রেকটিফায়ার থেকে এখানে দুটো কন্ট্রোল লুপ দেখানো হয়েছে, একটা হচ্ছে রেকটিফায়ার থেকে ডিসি বাসের কন্ট্রোল লুপ, আর একটা হচ্ছে থ্রি ফেজ এসি থেকে এসি মোটরের কন্ট্রোল। ঠিক আছে, এই কন্ট্রোল লুপ গুলো বেসিক্যালি কাজ কি? তার মানে হচ্ছে কখনো এগুলো সেন্সার এবং কন্ট্রোলার দিয়েও কন্ট্রোল করা যায়, যে আমার এখানে যখন আমি ক্রিয়েট করছি এটা তো শুধুমাত্র হুইলে যাচ্ছে না, বাকি যে ইকুইপমেন্ট গুলো আছে, প্রোটেকশন সিস্টেম আছে, একটা মেশিনের একটা মোটরকে রান করা হচ্ছে তার কিছু সিস্টেম আছে, একটা ট্রেনের ভেতরে যে পারপাস গুলো হয়, লাইটিং, হিটিং, আদার্স এগুলো হয়, এই সবটা কন্ট্রোল করছে থ্রু সেন্স অ্যান্ড কন্ট্রোলার, সেন্সিং অ্যান্ড কন্ট্রোলিং। তো এই সেই কারণে কন্ট্রোল লুপটা রাখা হয়েছে যাতে আমি কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাহলে দিস ওয়ান ইজ ইউর Carnot system. Now series parallel control of traction. Series parallel control is nothing but the connection of two motor in series or two motor in parallel. So first one is two DC series motor are connected in series with each other. Starting control the resistance. There is a control resistance here in figure H. See, here is a control resistance. See, this is a control resistance. So when the motor attains speed, then control resistance is cut out, gradually cut out. Okay, this control resistance gradually cut out when motor attains the speed. Okay, and when the motor attains the actual speed, then this resistance is totally removed from the circuit. Okay, so the voltage is across two motor which is connected in series. So the line voltage become half volt, this one, this figure, V by 2, V by 2. Okay, তো রানিং পজিশনে যখন মোটর রান করতে শুরু করে দেবে, স্পিড নিয়ে নেবে, সেই পজিশনে যে কোনো আর্মেচার কারেন্টের জন্য আমার এই মোটরের যে ভ্যালুটা আসবে, স্পিডের যে ভ্যালুটা আসবে, সেটা হচ্ছে হাফ অফ দ্য নর্মাল স্পিড। এখানে আমি দুটো মোটর কানেক্ট করেছি, দুটো মোটর কানেক্ট করে দেখিয়েছি। তো সিরিজ প্যারালাল কন্ট্রোল আমি ট্রাকশন মোটরের আলটিমেটলি স্পিড কন্ট্রোলের জন্য ইউজ করি,
ঠিক আছে। তো আমি যদি এখানে দুটো মোটর কন্ট্রোল করি এবং আর্মেচার কারেন্টকে যদি আমি যে কোনো ভ্যালু প্রোভাইড করি, কারেন্ট বাড়িয়ে বা কমিয়ে যে কোনো ভ্যালু যদি প্রোভাইড করি, তাহলে সেটা নর্মাল স্পিডের থেকে হাফ, ভোল্টেজ এখানে হাফ হয়ে যাচ্ছে, যেহেতু কারেন্ট এখানে পাস করছে মানে ভোল্টেজ হাফ হয়ে যাচ্ছে, এবং নর্মাল স্পিডের থেকে একটা মোটর, প্রত্যেকটা মোটর রান অ্যাট হাফ অফ নর্মাল স্পিড। মোটরটা হাফ স্পিডে রান করবে, ট্রেনটা নয়। ঠিক আছে। নেক্সট আছে প্যারালাল। এই একই মোটরের প্যারালাল ভার্সনটা, দুটো মোটরকে প্যারালাল করছি। প্যারালাল করলে আমরা জানি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ডিভাইড হয়ে যায়, ভোল্টেজ সেম থাকে। ঠিক আছে। এটা নর্মাল প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের যদি একটা সিরিজ সার্কিট হয়, সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি, এটা যদি আমার সিরিজ সার্কিট হয় সেখানে কারেন্ট একটাই কারেন্ট যাবে, ভোল্টেজ ড্রপ হয় দুটোর ক্ষেত্রে। এখানেও সেম জিনিস হচ্ছে, শুধু মোটর দিয়ে আমরা বলছি। আর যদি দুটো প্যারালাল রেজিস্টার হয় তাহলে কি হয়, কারেন্ট ডিভাইড হয়ে যায়, এটা হয়ে যাবে I1, দিস ওয়ান I2, আর ভোল্টেজটা এর একপাশে ভোল্টেজটা সেমই থাকবে। এখানেও তাই হচ্ছে, রানিং পজিশনের ক্ষেত্রে যখন মোটর ইজ ইন রান পজিশন, দ্য মোটর ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য ফুল লাইন ভোল্টেজ, অর্থাৎ দুটো মোটরই সেম ভোল্টেজ পাচ্ছে, সেম ভোল্টেজেই রান করছে। নেক্সট আছে রিওস্ট্যাটিক কন্ট্রোল। Now the rheostatic control is also known as rheostatic braking or dynamic braking. Okay. So in that case, DC series motor here, when starting at starting position, the one external resistance is connected in series with the DC motor. Okay. So suppose there is a DC motor, C, DC motor, which is connected where a resistance is connected in series. Okay. So here, when before starting, motor equation is VB equals to V minus IR. Okay. So when is yet to start, then back EMF is 0. So resistance is connected in series with the motor has a value whereas the voltage drop is equal to the supply voltage. আমি এখান থেকে যে ভোল্টেজটা সাপ্লাই করছি আর এখানে যে ড্রপটা হচ্ছে, দ্যাট উইল বি সেম। এই দুটো ভোল্টেজ সেম, তার মানে আমি রেজিস্ট্যান্সের যদি এমন একটা কারেন্ট আমার ফ্লো করছে, বা রেজিস্ট্যান্সের যে ড্রপটা হচ্ছে, ভোল্টেজ ড্রপ হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য লাইন ভোল্টেজ। ওকে। এরপর মোটর স্টার্ট নিল, মোটর স্পিড আপ করলো, তাহলে মোটর যদি স্পিড আপ করে, ভোল্টেজ দিয়েছি, সাপ্লাই ভোল্টেজ বাড়ছে, ব্যাক ইএমএফ বাড়ছে, দুটোই ইনক্রিজ করবে, তখন এই রেজিস্ট্যান্স আর এ, সাপোজ এটা একটু ধরে নিই, আর এ গ্র্যাজুয়ালি রিডিউসড টু মেনটেন দ্য কনস্ট্যান্ট কারেন্ট থ্রু আউট দ্য স্টার্টিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং পিরিয়ড। মোটরটা যে রান করবে, আমি তো সাপ্লাই ভোল্টেজ দিয়ে মোটর স্টার্ট করে দিয়েছি, প্রথম অবস্থায় আমার ব্যাক ইএমএফ ছিল, এবার ব্যাক ইএমএফটা বাড়ছে, ব্যাক ইএমএফটা বাড়লে আমার এই টোটাল যে কারেন্টটা পাস করছে সেই কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে স্টার্টিং, অ্যাক্সিলারেটিং এবং রানিং কন্ডিশনে। ওকে। তাহলে এই যে আমি একটা রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে দিচ্ছি, মানে যে কানেক্ট করছি, এই রেজিস্ট্যান্সের জন্য কি হচ্ছে, একটা কনসিডারেবল লস তৈরি হচ্ছে, এনার্জি, লস অফ এনার্জি হচ্ছে এক্সটার্নাল সার্কিটে। তাহলে এটা কি আমার খুব একটা মানে এই যে টাইমিংটা, মানে আমি কতক্ষণ রাখবো, আমি কি পুরো থ্রু আউট রানিং পিরিয়ড এটাকে রাখবো? না, আমি এটাকে চেষ্টা করবো শর্ট টাইম রেটিং, কন্টিনিউয়াস রেটিং এ না রেখে এটা শর্ট টাইম রেটিং এ রেজিস্টারটাকে ইউজ করা। ঠিক আছে। কারণ যতক্ষণ আমি এটাকে রাখবো তত কিন্তু এর লস হবে। সো এটা ফার্স্টে যখন স্টার্টিং পজিশনে আসে, যখন স্টার্ট করার দরকার হয়, তো ইট অনলি ক্যারিজ কারেন্ট ডিউরিং স্টার্টিং পজিশন অফ স্টার্টিং অফ মোটর। ওকে। তো এটার একটাই স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স হয়। তো যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে রিওস্ট্যাটিক ব্রেকিং এর ক্ষেত্রে বা রিওস্ট্যাটিক কন্ট্রোলের ক্ষেত্রে আমি কন্ট্রোলটা করতে পারবো বাই অ্যাপ্লাইং অর অ্যাডিং এক্সটার্নাল রেজিস্ট্যান্স ডিউরিং স্টার্টিং, অ্যাপ্লাইং রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ দ্য মোটর, মোটরের সাথে সিরিজ কানেকশন করে আমি এটাকে স্টার্ট করবো। আফটার স্টার্টিং রেজিস্ট্যান্স ইজ গ্র্যাজুয়ালি ডিক্রিজিং। ওকে। নেক্সট আমি আছি প্লাগ ইন। তো এটা তোমরা একটা দেখতে পাচ্ছ, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কি ধরনের মোটর, এই মোটরের কানেকশনটা কি রয়েছে, দেখুন এটা একটা আর্মেচার রয়েছে, আর্মেচারের সাথে একটা ব্রেকিং রেজিস্ট্যান্স কানেক্টেড রয়েছে, আরবি সিরিজে কানেক্ট রয়েছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা আমরা বলি ফিল্ড রেজিস্ট্যান্স। সেটা কিভাবে রয়েছে, ফিল্ড টার্মিনালটা, এটা একটা আর্মেচার টার্মিনাল, এটা ফিল্ড টার্মিনাল, কিভাবে কানেক্টেড রয়েছে, প্যারালাল রয়েছে, তার মানে এটা কি মোটর, শান্ট মোটর। প্লাগিং এর ক্ষেত্রে, প্লাগিং কথাটার মানেই হচ্ছে কোনো একটা টার্মিনাল রিভার্স হবে, আর্মেচার টার্মিনাল অর ফিল্ড টার্মিনাল, আইদার আর্মেচার টার্মিনাল অর ফিল্ড টার্মিনাল। যদি দুটোই রিভার্স হয়ে যায় তাহলে মোটর যেরকম রান করছিল সেরকমই রান করবে। তাই একটাকে
চেঞ্জ করা হয় এবং এটাকে প্লাগিং বলছে। তো যদি চেঞ্জ করে দেওয়া হয়, সাপোজ আমার এখানে যে সাপ্লাই ভোল্টেজ প্লাগিং এর ক্ষেত্রে যেটা হলো, তাহলে আমার এখানে যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে সেটা কি, ইবি। আমরা একটু আগেই পড়লাম, ভি ইবি ইকুয়ালস টু ভি মাইনাস আইআর। ইবি ইকুয়ালস টু ভি মাইনাস আইআর, ঠিক আছে। তাহলে আমি যখন সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি তখন সেই ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে ইবি, তাহলে দুটোই সেম ডিরেকশনে চলে যাবে, আমি একটাকে রিভার্স করে দিয়েছি সেই কারণে। তাহলে যে টোটাল ভোল্টেজটা আসবে সেটা কি আসবে, ভি প্লাস ইবি আসবে। একটাকে রিভার্স করে দিয়েছি তো, মানে এটা যদি আমি রিভার্স করে দিই, এই সাপ্লাই ভোল্টেজ দিলাম, এটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য, টার্মিনালটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য মাইনাস ইবি গেল, তাহলে কি হয়ে যাবে, টোটাল ভোল্টেজটা কি আসবে, আর্মেচারের ভোল্টেজটা পাবো সেটা কি আছে, ভি প্লাস ইবি, হুইচ ইজ অলমোস্ট টুয়াইস। এইটার কারণে, সাপ্লাই ভোল্টেজের কারণে ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে। তাহলে এটা যদি রিভার্স হয়ে গিয়ে ডাবল হয়ে যায়, তাহলে সাপ্লাই ভোল্টেজের ডাবল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আর্মেচার কারেন্ট রিভার্স করছে। আর্মেচার কারেন্ট রিভার্স করে যাওয়া মানে কি হচ্ছে, এবার মোটর স্টপ হয়ে যাবে। রিভার্স দিকে কারেন্ট ফ্লো করলে কি মোটর রান করতে পারবে, এটা ব্রেকিং টর্ক তৈরি হবে, তার মানে এবার মোটর স্টপ হয়ে যেতে চাই, ঠিক আছে। এবং এখানে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ব্রেকিং রেজিস্ট্যান্স দেওয়া থাকে, যাতে এটা আর্মেচারের কারেন্ট যেটা সেটা লিমিটে থাকে, সেফ ভ্যালুর মধ্যে থাকে। কিন্তু জিরো স্পিডের ক্ষেত্রে কিন্তু ব্রেকিং টর্কটা একেবারে জিরো হয়ে যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, যখন আমার ব্রেকিং হচ্ছে, তার মানে যদি আমি ব্রেকিংটা না করি, মানে মোটরটার সাপ্লাইটাকে অফ না করি, যখন জিরো হয়ে আসছে, স্পিডটা যখন প্রায় কমে আসছে বা স্পিডটা যখন নিয়ারেস্ট টু জিরো, then supply must be disconnected, otherwise motor will continue to run in reverse direction. ওকে, যদি আমি বন্ধ না করি তাহলে মোটর রিভার্স ডিরেকশনে স্পিড আপ করে রান করতে শুরু করবে। সো সেন্ট্রিফিউগাল সুইচের ইউজ করে আমরা সাপ্লাইটাকে ডিসকানেক্ট করে দিই, ঠিক আছে। তো প্লাগিং বেসিক্যালি রিভার্সাল অফ এনি টার্মিনাল, আইদার আর্মেচার টার্মিনাল, ফ্রি টার্মিনাল, যেখানে আমরা ভোল্টেজটাকে ইনক্রিজ করে আর্মেচার কারেন্টকে অপোজিশনে নিয়ে গিয়ে ব্রেকিং টর্ক তৈরি করে, হাই ব্রেকিং টর্ক তৈরি করে মোটরকে স্টপ করার চেষ্টা করি, ঠিক আছে। এখানে বলে দেওয়া আছে ভি সাপ্লাই ভোল্টেজ, আর ভি ইজ দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স, আইএ হচ্ছে আর্মেচার কারেন্ট, আই ইজ দ্য ফিল্ড কারেন্ট, ঠিক আছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্সটা একটু বলি। এখানে একটা দেখতে পাচ্ছ মোটরিং এবং প্লাগিং ক্যারেক্টারিস্টিক্স। একটু আগে আমি বললাম যে এটা একটা শান্ট মোটর। তোমরা শান্ট মোটরের ক্ষেত্রে এখানে মোটরিং এর প্রশ্ন আসতে পারে যে মোটরিং এর ছবিটা এরকম, প্লাগিংটা কেন এরকম। এই এখানে যে মোটর ছিল, তোমরা এখানে শান্ট মোটরের ক্ষেত্রে স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স কি পড়েছিলে, স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স, motoring refers to the normal operation where the motor converts electrical energy into mechanical energy to produce torque and rotate the shaft. Okay, তো এটা হচ্ছে বেসিক মোটরের প্রিন্সিপাল। আমি এখানে মেকানিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি প্রডিউস করছি এবং এখানে টর্ক এবং রোটেট দ্য শ্যাফট। তাহলে আমার টর্কের সাথে যেরকম আমার স্পিডের চেঞ্জ হওয়ার কথা, শান্ট মোটরের ক্ষেত্রে যা হওয়ার কথা, মোটরিং এর তাই হয়েছে। কিন্তু প্লাগিং এর ক্ষেত্রে কি হবে, এই প্লাগিং মানে কি, বেসিক্যালি রিভার্স কারেন্ট রিভার্স হওয়ার জন্য যে ব্রেকিংটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড প্লাগিং। তো এই মেথডে কি হচ্ছে, কুইকলি স্টপিং অফ দ্য মোটর ইজ অকারিং, ঠিক আছে, মানে রিভার্সিং দ্য সাপ্লাই ভোল্টেজ অর ফেজ সিকোয়েন্স, পজিং or generating braking torque. Thus এখানে কি হচ্ছে, প্লাগিং এর জন্য মোটর ডিরেক্টলি স্টপ করে আছে, ব্রেকিং মানে কুইক স্টপিং। প্লাগিং ইজ আ মেথড ওয়্যার কুইক স্টপিং ইজ হ্যাপেনিং। ওকে, তাহলে মোটরিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, শান্ট মোটরের জন্য আমার এখানে স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স এর যেটা নর্মাল ক্যারেক্টারিস্টিক সেটা দেখতে পাচ্ছি, এবং প্লাগিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি কুইক স্টপ, রিভার্স কারেন্ট এফেক্টের জন্য এখানে কুইক স্টপ হচ্ছে, যার জন্য প্লাগিং এর রিভার্সের দিকে কুইক স্টপেজ চলে আসছে। আচ্ছা, আমরা একটা রিওস্ট্যাটিক ব্রেকিং এর আগেই পড়লাম। এখানে কোশ্চেনটা এসছে, হাউ রিওস্ট্যাটিক ব্রেকিং ইজ ইউজ ফর ডিসি সিরিজ মোটর। ফার্স্টেই বলে দিই, দিস ইজ অ্যান ইনএফিশিয়েন্ট মেথড, ঠিক আছে। কিন্তু ব্রেকিংটা তো আমাদের করতে হবে, এই ব্রেকিংটা করা কি করে হয়, ঠিক আছে, কেন রিওস্ট্যাটিক ব্রেকিং এই মেথডটার নাম কেন সেটাও জানতে হবে। দেখো এখানে কি আছে ছবিটার মধ্যে, এটা আমার একটা আর্মেচার, ঠিক আছে, একটা ফিল্ড রয়েছে, ঠিক আছে। দেখো ফিল্ড ওয়াইন্ডিং রয়েছে, ফিল্ড ওয়াইন্ডিংটা সাপ্লাইয়ের সাথে কানেক্টেড রয়েছে, আর এই ভোল্টেজের সাথে আর্মেচারটা রয়েছে, এখানে আর্মেচার কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে। এখানে আমি ব্রেকিং এর যেটা মোটরিং, মানে এই অবস্থায় আমার মোটর রান করবে, যেরকম রান করা। এবার আমি হচ্ছে ব্রেকিং এ কি করা হচ্ছে, ব্রেকিং এ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, এই যে আর্মেচারটা রয়েছে, সেই আর্মেচারের সাথে আমি একটা আরবি কানেক্ট করে দিয়েছি। এই আরবিটা বলছে কি, ব্রেকিং রেজিস্ট্যান্স, ঠিক আছে, মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ব্রেকিং রেজিস্ট্যান্স বলি বা এক্সটার্নাল রেজিস্ট্যান্স বলি, সেটা আমি কানেক্ট করে দিয়েছি আরবিটার সাথে। আর বাকি যেটা রয়েছে
ফিল্ড ওয়াইন্ডিং যেটা রয়েছে সেটা কিন্তু ভোল্টেজের সাথে যেরকম কানেক্টেড ছিল অ্যাজ ইট ইজ রয়েছে। তাহলে ডাইনামিক ব্রেকিং এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমি এই মোটরটা ওয়ার্ক অ্যাজ এ জেনারেটর। তাহলে জেনারেটর হিসেবে যদি আমার কাজ করতে শুরু করে, তাহলে কাইনেটিক এনার্জি অফ মুভিং পার্টস অফ দ্য মোটর ইজ কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি। আমি যখন জেনারেটর হিসেবে ইউজ করছি, জেনারেটর কি কাজ করে, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি করে। তাহলে মেকানিক্যাল এনার্জি মানে কি, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। সেই আবার একই প্রশ্ন, এখানে আমি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স নিয়েছি। এক্সটার্নাল রেজিস্ট্যান্সে কি হবে, লস হবে। সেই লসটা কি প্রসেসে হবে, এখানে আমার যত ইলেকট্রিক্যাল এনার্জি যা জেনারেট হচ্ছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে হিট হিসেবে ডিসিপেট করছে এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে, ব্রেকিং রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে। তাহলে শুধুমাত্র ব্রেকিং রেজিস্ট্যান্স নয়, এখানে যদি আর্মেচার, এখানে আমার একটা আর্মেচার সার্কিটের সাথে যদি আমি এখানে একটা আর্মেচার রেজিস্ট্যান্সও কানেক্ট করে দিই, এই দুটোর মধ্যে কিন্তু যে ইলেকট্রিক্যাল এনার্জি ডিসিপেশন যেটা হবে সেটা কিন্তু হবে ইন দ্য ফর্ম অফ হিট, হুইচ ইজ নট রিকোয়ার্ড, অ্যাবসলিউটলি নট রিকোয়ার্ড। Okay, so that braking, dynamic braking or rheostatic braking is inefficient method in braking system, as it is dissipated heat uh, in the form, in the electrical energy is dissipated in form of heat by the resistance. Okay, but in DC series motor, rheostatic braking can also be used. Okay, why DC series motor is suitable for traction purpose? ডিসি সিরিজ মোটরের যা যা অ্যাডভান্টেজ সেগুলো আমরা ট্রাকশনের ক্ষেত্রে পাচ্ছি, সেই কারণেই আমরা এটাকে ইউজ করতে পারি। ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে হাই স্টার্টিং টর্ক। High starting torque and high starting torque at low speed and low torque and high speed. Okay, very effective, controlled easily. Okay. সাপ্লাই ভোল্টেজের ভ্যারিয়েশনের জন্য খুব হিউজ ভ্যারিয়েশন কিছু হয় না, এবং যে টর্ক ডেভেলপ করছি বা স্পিড জেনারেশন হচ্ছে সেই পুরোটাই কিন্তু আনএফেক্টেড থাকছে স্লাইড ভ্যারিয়েশন অফ সাপ্লাই ভোল্টেজ। ওকে, এবং প্যারালাল রানিং এর ক্ষেত্রেও কিন্তু সিরিজ মোটর আইডিয়ালি সুটেবল। ঠিক আছে, and next one হচ্ছে when operated in parallel to drive a vehicle, প্যারালালি যখন আমি সিরিজ মোটরকে কানেক্ট করছি, means different driving axle share load almost equal, almost equal load share করে। ওকে, তার মানে সিরিজ মোটরের ক্ষেত্রে যা যা আমার রিকোয়ারমেন্ট একটা ট্রাকশন পারপাসে বা একটা ট্রেন চালানোর জন্য, সবকটাই আমি ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য ট্রাকশনে পেয়ে থাকি। The last question is, why three-phase induction motor is not suitable for traction purpose? The first one is low starting torque, second one high starting current and constant speed operation. So in case of traction, we need high starting torque because the in platform the train need to start anytime. আমরা তিন ধরনের সার্ভিস করেছি, মেল লাইন সার্ভিস, সাব-আরবান সার্ভিস এবং আরবান সার্ভিস। প্রতিটা সার্ভিসের ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে যে যখন ট্রেন স্টার্ট করছে প্ল্যাটফর্ম থেকে, তখন তার একটা হাই স্টার্টিং টর্ক লাগছে। তাহলে হাই স্টার্টিং টর্কের ক্ষেত্রে সুইটেবল হচ্ছে ডিসি সিরিজ মোটর, সেটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এক্ষেত্রে যেহেতু লো আর স্টার্টিং টর্ক অ্যাজ কম্পেয়ার টু দ্য ডিসি সিরিজ মোটর, তাহলে বিগিনিং এর মুভমেন্টের জন্য যেখানে মানে লো ডিস স্টেশনারি মুভমেন্টের কারণে আমার এখানে হাই স্টার্টিং টর্ক দরকার, যেটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর দিতে পারবে। সেকেন্ড ওয়ান হচ্ছে যে হাই স্টার্টিং কারেন্ট। ইন্ডাকশন মোটর একটা সিগনিফিক্যান্ট সার্জ কারেন্ট প্রডিউস করে, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি ইনরাশ কারেন্ট। ঠিক আছে, যখন স্টার্ট করে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর নিজে যখন স্টার্ট হয়, তখন তার মধ্যে একটা হাই ইনরাশ কারেন্ট থাকে, যেটা ট্র্যাকশন সিস্টেমের ক্ষেত্রে মেবি প্রবলেমেটিক। আমার যেহেতু একটা ট্র্যাকশনের স্মুথ রানিং এবং এফিসিয়েন্ট রানিং এফেক্টিভলি করতে হবে, সেক্ষেত্রে ডিসি সিরিজ মোটর অনেক বেশি এফিসিয়েন্ট দেন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। আচ্ছা, কনস্ট্যান্ট স্পিড অপারেশন। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের একটা কনস্ট্যান্ট স্পিড অপারেশন বা লিমিটেড স্পিড কন্ট্রোল আছে। ঠিক আছে, যেখানে মানে লেস প্রিসাইজ, লেস এফিসিয়েন্ট দেন ডিসি মোটর। ঠিক আছে, যেখানে আমার ফ্রিকোয়েন্ট স্টার্ট এবং স্টপের দরকার হচ্ছে, যে এরিয়াই হোক বা যে সার্ভিসই হোক, যেখানে আমার ফ্রিকোয়েন্ট স্টার্টিং এবং স্টপিং এর দরকার হচ্ছে, সেখানে কিন্তু থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ডিসি মোটরের মতো অ্যাপ্লিকেবল হবে না।
যেহেতু একটা কনস্ট্যান্ট স্পিড অপারেশন আছে এবং স্পিডের যে ভ্যারিয়েশনটা বা স্পিড কন্ট্রোলের যে ভ্যারিয়েশন সেটা একটা লিমিটেড রয়েছে। ঠিক আছে, এই ছিল আজকে টোটাল ডিসকাশন। যদি কারোর কোনো কোয়ারি থাকে বা অনলাইন অ্যান্ড অফলাইন মোডে ক্লাস জয়েন করতে চাও, তাহলে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট, নাম্বার দেওয়া রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর নতুন নতুন আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও আর কোন কোন টপিকের উপর ভিডিও তোমাদের দরকার। সো থ্যাংক ইউ।